প্রফেসর ইউনূসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে, মানে যে জায়গাটা অন্ধকার আর কি। সেটা হইতেছে এনজিও বায়াস। প্রফেসর ইউনূস নিজেও এনজিওর লোক, তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন। এইটা উনার একটা লিমিটেশন। আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার, তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে, এনজিওর লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে। এখন অনেকে কইবেন আপনি আবার প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন? আমি কয়েকটা এপিসোড আগে বলছিলাম যে প্রফেসর ইউনূস বুঝা হোক না বুঝা হোক, যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে ওনারে তো আমি ধরবো। শুধু আমি না, সারা দেশের মানুষ ধরবে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ। সাধারণ মানুষই উনাকে অখণ্ড সমর্থন দিয়ে ক্ষমতায় রাখছে, কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না, শর্ত ছাড়া না। পাবলিকে দিচ্ছে সমর্থন, আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলিস উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে। আর সেই নিউজটা যখন মানব জমিনে ছাপা হয়, সেইখানে প্রফেসর ইউনূস আপনার ছবি থাকে। আর বেকুবগুলো জানেই না পাকিস্তান তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে 1971-এর জন্য। একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে, আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে, আর একবার রাষ্ট্রপতির লেভেলে। মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে? আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে? হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে, এছাড়াও তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার। যাই হোক, এবারে আসি আজকের ইস্যুতে। আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ। নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে। তো প্রফেসর ইউনূস সেই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন। এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। প্রথমে বলি, এই কমিশন গঠন করা হয়েছিল 18 নভেম্বর। জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে, তারপরে এই প্রস্তাব জমা পড়লো। 18 ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী। তারপরে 2 মাস বেশি লাগাইছেন ওনারা। এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর ইউনূসের মনে হয় খুব উচ্ছ্বসিত। ওই যে কইছি না ওনার এনজিও বায়াস আছে, সেই থেকে উনি বলছেন যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে, আর পাঠ্যবইয়ের মতো ছাপায় বিলি করতে হবে। কোনো কমিশন নিয়ে প্রফেসর ইউনূসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন? দেখেন নাই। আপনি তো স্যার পড়েন নাই রিপোর্ট, না পড়ে বিলি করার কথা কইলেন। এটা ছাপায় বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টো হয়ে যাবে। আগে সাবধান করে দিলাম, একটু সামাল করে স্যার। উনারা কামের চাইতে আকামে বেশি পটু। আর 2 নম্বর হচ্ছে ওনারা একেবারে বাংলাদেশের সমাজ, রাজনীতি, জনগণ, গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না। আপনি বলবেন এখানে শিরিনাপার মতো মুরব্বী আছেন, তাদেরকে আমি এই কথা বলতে পারি যে পারি স্যার, শিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না। উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে, কিন্তু উনি একজন পার ইসলামোফোব মহিলা। আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই। উনাদের মিশন হইতেছে নারীর কাণ্ডে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা। আপনাকে এক্সাম্পল দিই। নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে। আপনি নিজেই শেয়ার দিয়ে কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক। ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে, এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না, আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে। এটাই স্যার বাঙ্গু সেকুলারদের চুলকানি, আর এই চুলকানিকে আপনি প্রমোট করেছেন। এই কমিটি প্রতিনিধিত্বমূলক না, বাংলাদেশের আপামর নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে, যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান তোলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দেবে। আবার দেখেন, যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন। ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না, হয়তো পশ্চিম থাকে। পশ্চিমের চিন্তা, পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে, ঝামেলা বাদে সেইখানে। কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না, ওনাদের সেই জ্ঞানও নাই। আমার অনুমান ওনারা কিছুই জানেন না। ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন? সুইডেন, নরওয়ে, ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না, বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এদেরকে বলা হয় নর্ডিক মডেল। তাহলে বুঝতে পারতেছেন যে পতিতাবৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে। আপনি তো অপমানকর মর্যাদাহানি কোন একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না। আপনারা পতিতাবৃত্তিতে ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন, সেখানে টাকা বিনিয়োগ হবে, আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে। মানে পতিতাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পেনশন থাকবে, প্রমোশন হবে, পতিতারা ট্রেড ইউনিয়ন করবে। আর ইউ ক্রেজি? মাথা মধ্যে ঠিক আছে আপনাদের? নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটা খায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে। কিন্তু এটা মানবে না, আগুন জ্বালাই দিবে। মাথায় রেখেন, আগুন নিয়ে খেলেন না। এই যে কমিশন, এটা কি নারী নীতি বিষয়টা বুঝে? আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত। রাষ্ট্রের কাজ হলো সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ, কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা। মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। কি অধিকার? লিগাল রাইট, পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট, এই তিনটা। এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা। এটাই প্রফেসর ইউনূস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পাইছেন, ওনার ক্ষমতার উৎস কি। আমরা এটা একটু ওনাকে মনে করে দিতে চাই। উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ। এই আপামর জনগণই প্রফেসর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখছে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূস শক্তিশালী। সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলে উনি শক্তিহীন। উনাকে উষ্টা দেওয়ার জন্য অনেকে মুখায় আছে, ইন্ডিয়া মুখায় আছে, ওয়াকার মুখায় আছে, বিএনপি মুখায় আছে, আওয়ামী লীগ মুখায় আছে। এরা কেউ সফল হতে পারতেছে না, কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনূসের পিছনে দাঁড়াইছে। প্রফেসর ইউনূস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন, সেই মুহূর্তে ওনার পতন, ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে। তাই প্রফেসর ইউনূসের প্রতি এটা সতর্ক বার্তা। বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে। তার সমস্ত সমর্থন, আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না। এর পরিণতি হবে ভয়ানক।
এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পড়ে দেখিনি, কিন্তু যে স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত। আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না। প্রফেসর ইউনূস, আপনি যদি এই জাতির উপরে ভর কইরা এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না, মানে না, বিশ্বাস করে না, তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে। আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না, আপনার শক্তি এই দেশের আপামর জনগণ, মুসলমান, তাদের সন্তান, যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে। আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন, যদি ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান, তাহলে আপনি টিকবেন না। কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না, এই জাতি গিনিপিগ না। এই জাতি 24-এর বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো, ইসলামের শেকড়ে বাঁধা, সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি। এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস। আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান, তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে। এখনো সময় আছে, সাধারণ মানুষের ভাষা বুঝেন, ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন, এই মাটির গন্ধ বুঝেন। না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে, কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না। মনে রাখবেন, এই জাতি অনেক ধৈর্য ধরে, কিন্তু একবার যদি জায়গা ওঠে, ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে, সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না, পদ দেখে না, অতীত দেখে না, ইতিহাস দেখে। ইতিহাসের এক সময়ের মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তেই ঘুরায় দেয় প্রবল ঘৃণায়। তাই সতর্ক হন, সংলগ্ন হন, এবং সবচেয়ে বড় কথা, মানুষের কথা শোনেন, আমাদের কথা শোনেন। আপনার ক্ষমতার আসল মালিক তারাই। ইনকিলাব।